Assalamualaikum everyone, welcome back to new lesson Mr. Rahanuddin. So today I am going to describe in how to write in a story. So এই story লিখতে গেলে আমাদের যে সিস্টেম ক্রাইটেরিয়া স্ট্র্যাটেজি সো আজকে এগুলো নিয়ে আলোচনা করব। সো আশা করি অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। This video is most important for the SHC or SSC exam who is SHC or SSC exam has been cancelled. SHC exam is knocking at the door. So যারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা মোস্ট এসেনশিয়াল। সো লেটস গেট স্টার্ট। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আই ফুলিশ ক্রো, একটি বোকা কাক। যাক, এই গল্পটা কিন্তু আমরা সকলে জানি। সো in this history we can see that here is a 1 2 3 4 5 only 6 sentences. সো এই সেন্টেন্সগুলো কীভাবে আমরা ট্রান্সলেট করব, সো এটা আমরা দেখব। সো হিস্ট্রি লিখতে গেলে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে ফার্স্ট টেন্স সম্পর্কে জানা রাখতে হবে। ফার্স্ট টেন্স সম্পর্কে আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, এই ফার্স্ট টেন্স সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। সো আমাদের এই ভার্বটা সবসময় ফার্স্ট টেন্সে হবে। যা আমাদের অনেক ভার্ব আছে, ভার্বগুলো আমি বলি। যেমন আপনি যদি একটা ভার্ব দেন, মনে করেন থাকানো নিতে হচ্ছে লুক, LWK, তাহলে ফার্স্ট টেন্স কী হবে LWKED, তাহলে এটাও সেম, লুকড, এটাই সেম। তাহলে আপনি একটা সাবজেক্ট দিই, সাবজেক্টের পরে ভার্বের এই ফর্মটা আসবে না, সো ভার্বের ফার্স্ট ফর্মটাই আসবে। সো এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে একটা, কারণ গল্প সাধারণত হয় অতীতে, গল্প কখনো বর্তমান এবং ভবিষ্যতে কখনো হয় না। গল্প সাধারণত হবে সবসময় পাস্ট, অতীতের। সো আমাদের আরও কিছু বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যেমন কিছু ভার্বে, যেমন এখানে যদি আমি ক্যান দিই, তাহলে ক্যানের ফার্স্ট ফর্ম কী হবে কুড। ঠিক আছে, এই ফর্মগুলো আমাদের জানতে হবে, ফার্স্ট ফর্মগুলো জানতে হবে। তারপর আমাদের ওয়ান্স, এভাবে কিছু শব্দ আছে, ওয়ান্স মানে একদা বা ওয়ান্স আপন এ টাইম। তারপর আমাদের ওয়াজ শব্দের ব্যবহার, যেমন অ্যামিজারের ফার্স্ট ফর্ম হবে অবশ্যই ওয়াজ ওয়ার, এই ওয়াজ বা ওয়ার। এই ভার্বগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। সো আমাদের ফার্স্ট টেন্স সম্পর্কে ধারণা রাখতে পারি এবং আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি ঠিক রাখতে পারি, তাহলে আমরা অবশ্যই হিস্ট্রি লিখতে পারবো, সো আজকে আমি দেখাচ্ছি কিভাবে হিস্ট্রি লিখব খুব সহজে। সো আমি দেখব, আমরা সকলে বাংলা পারি। সো আমরা যেমন একটা সেন্টেন্স বাংলা প্রথমে লিখব। সো পাস্ট টেন্স এর আরেকটা বাংলাতে উপায়টা হচ্ছে আপনার সেন্টেন্সের মধ্যে অবশ্যই ল, লে, লাম থাকবে। যেমন এখানে যদি আমি বলি মাংস নিয়ে বসেছিল, ল আছে। তারপর আপনি যদি এই বদ্ধ করে বলতে মাংস নিয়ে বসেছিলেন, লেন। তারপর আপনি দেখেন খাবারের খুঁজে গাছটি নিচে বসেছিল, ল। আপনি দেখেন এখানে কোথায় ল আছে, প্রতিটা সেন্টেন্সে কিন্তু ল দেখা যাবে। যেমন খাবার খুঁজতে ছিল, ল। পেল, ল না। তারপর এখানে দেখতে পেল, এই থাকালো। তারপর এখানে কাকটি ঠুটে এক টুকরো মাংস নিয়ে গাছের ডালে বসেছিল, ল। তারপর আপনি এখানে দেখেন সে মাংসটি খেতে ইচ্ছা পোষণ করলো, ল। সো বাংলা সেন্টেন্সের মধ্যে আপনি অবশ্যই ল, লেলাম দেখতে পারবেন। সো এখানের মধ্যে তাহলে আমরা গল্পটা লিখব কিভাবে? গল্পটা লেখার জন্য আমাদের প্রথমেই একটা সেন্টেন্সের মধ্যে মেইন যে এলিমেন্টসগুলো রয়েছে সেটা হচ্ছে যেটা সেন্টেন্স অফ হার্ট, সেন্টেন্স অফ মেইন থিং, সেটা হচ্ছে ভার্ব। আপনি সেন্টেন্সের মধ্যে প্রথমে ভার্বটাকে খুঁজে বের করবেন। যেমন আমি যদি একটা সেন্টেন্স লিখি সিম্পলি করিম রহিমকে মারে, আমি এই সেন্টেন্সটা লিখলাম। সো এখানে করিমও একজন মানুষ, রহিমও একজন মানুষ। সো এই দুইটার মধ্যে সাবজেক্টকে বা অবজেক্টকে, বা এই সেন্টেন্সগুলো কাকে সাবজেক্ট করব, রহিমকে সাবজেক্ট করব নাকি করিমকে সাবজেক্ট করব। সো এই সেন্টেন্সটার মধ্যে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করার জন্য আমাদের যে বিষয়টা প্রথমে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সের মধ্যে মূল প্রাণটা কি, মারা। মানে ভার্ব হচ্ছে ভার্ব বা মেইন জিনিস যেটা হার্ট, এটা হচ্ছে আপনার এই ভার্ব মারা। তো এখানে ভার্বকে জিজ্ঞেস করবো কে মারে, কে, এখানে আপনি জিজ্ঞেস করেন ভার্বকে কে মারে, তাহলে রহিম করিমকে মারে, তাহলে অবশ্যই রহিম মারে, তাহলে রহিম সাবজেক্ট। তাহলে মারাটা হচ্ছে ভার্ব। তারপর এখানে কাকে মারে, কি, কাকে, কোথায়, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা হচ্ছে রহিমকে মারে, রহিম অবজেক্ট।
তাহলে এইভাবে সেন্টেন্সে আমাদের বের করতে হবে। তাহলে প্রতিটা সেন্টেন্সে আমাদের এই আপনার প্রথমে ভার্বটাকে খুঁজে বের করতে হবে। ওকে ফাইন। সো এখন আমরা এই সেন্টেন্সগুলো লিখবো। আশা করি ভিডিওটি ফুললি দেখবেন, অবশ্যই আপনাদের উপকৃত হবে। সো এই সেন্টেন্স আমি দেখি প্রথমে। একদা এক সময় একটি কাক তার ঠোঁটে এক টুকরো মাংস নিয়ে বসেছিল। সো এখানে সেন্টেন্সে কিছু এক্সট্রা এই অবজেক্ট বা এক্সটেনশন থাকে। যেমন এখানের মধ্যে আমি একদা এক সময়, এটা সেন্টেন্সের কোনো মানে এটা হচ্ছে অতিরিক্ত একটা কথা, একদা এক সময়। ওকে, তো একদা এক সময় ইংরেজিতে আমরা জানি অবশ্যই ওয়ান্স আপন এ টাইম, এটা সকলে জানি। আমরা যদি একটু লিখি ওয়ান্স আপন আ টাইম। ওকে, তাহলে একটি কাক তার ঠোঁটে একটি কাক তার ঠোঁটে একটি মাংস নিয়ে বসেছিল, বা এক টুকরো মাংস নিয়ে বসেছিল, এটা এক টুকরো হবে, এক টুকরো, আচ্ছা যাক, এক টুকরো মাংস নিয়ে বসেছিল। তাহলে বসেছিল, তাহলে এই যে আমরা ভার্বটা খুঁজে বের করলাম, ভার্বটা হচ্ছে বসেছিল। এখন বসা ইংরেজি হচ্ছে সিট। তাহলে সিটের অবশ্য কোন ফর্ম আসবে? ফার্স্ট ফর্ম সেট হবে, সেট। পাইলাম সেট শব্দটা পেলাম, সিট সেট সেট, তাহলে এই সেটটা পেলাম। এখন কে বসেছিল? একটি কাক, তাহলে আমরা লিখতে পারি এক আখরু, CROW, আখরু সেট বসেছিল। এখন দেখেন আমি কিন্তু সাবজেক্টটাকে খুঁজে বের করতে পারলাম কিভাবে? আমি ভার্বটাকে জিজ্ঞেস করলাম কে বসেছিল, তাহলে সে বলছে একটি কাক, সেজন্য একরোটা আসলো। তাহলে সেট কোথায় বসলো? তাহলে এখানে বাকিগুলো আমি মিলাবো, একটি কাক একরু বসেছিল, সেট। এটা গাছের ডালে কথাটা লেখা আসে নাই, তাহলে এটা আমরা লিখতে পারি গাছের ডালে হবে অন হবে, কারণ গাছের উপর বসে আছে। গাছের যদি একটু উপর থাকে, গাছের উপর তার থাকতে পারে না পাখি। হ্যাঁ, গাছের উপর ফ্লাইং অবস্থা থাকতে পারে, যদি ফ্লাইং অবস্থা উড়ে যাচ্ছে তখন ওভার হবে, আর যদি এমনি স্থিরভাবে থাকলে তাহলে অ্যাভাব হবে। তাহলে এখানে প্রিপোজিশন কিন্তু অন হচ্ছে, অন দ্য ব্রাঞ্চেস অফ ট্রি, অন দ্য ব্রাঞ্চেস, BRANCHES, অন দ্য ব্রাঞ্চেস, একটি গাছের ডালে লিখলে অন দ্য ব্রাঞ্চেস অফ এ ট্রি লেখা যায়। তাহলে কি নিয়ে বসেছিল? এক টুকরো মাংস নিয়ে। তাহলে এক টুকরো মাংস ইংরেজি কি হবে? a piece of meat। ওকে, তাহলে এক টুকরো মাংস নিয়ে যেহেতু আছে উইথ দিয়ে, এটা আমরা ইউজ করব উইথ আ PIECE, a piece of meat, MEAT, a piece of meat। ওকে, তার ঠোঁটে যদি বলি, তার ঠোঁটে, তাহলে in its beak, তাহলে সেন্টেন্সটাকে আমরা বুঝতে পারছি। তাহলে আমি আবার ভেঙে বলি, ওয়ান্স আপন এ টাইম, এটা হচ্ছে সেন্টেন্সের এক্সট্রা অতিরিক্ত অংশ। ওয়ান্স এখানে কে বসেছিল? অবশ্যই ক্রু, তাহলে কি হবে? ক্রু সেট বসেছিল। কোথায় বসেছিল? অন দ্য ব্রাঞ্চেস অফ এ ট্রি, একটি গাছের ডালে। কি নিয়ে বসেছিল? উইথ এ পিচ অফ মিট, এক টুকরো মাংস নিয়ে। ইন ইটস বিক, তার ঠোঁটে এক টুকরো মাংস নিয়ে সে গাছের ডালে বসেছিল। ওকে, এখানে কিন্তু আমরা অনেক প্রিপোজিশন ইউজ করতে হয়েছে। অন দ্য ব্রাঞ্চেস অফ এ ট্রি, গাছের ব্যবহারের ক্ষেত্রে গাছের অফ আসছে, অন দ্য ব্রাঞ্চেস অন আসছে কেন? এই প্রিপোজিশনগুলো সেন্টেন্সের মধ্যে এক একটা ওয়ার্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করে, তো অবশ্যই আমাদের প্রিপোজিশন ব্যবহারগুলো আমাদের জানতে হবে। তাহলে অন দ্য ব্রাঞ্চেস অফ এ ট্রি উইথ এ পিচ অফ মিট, এক টুকরো মাংস, এক টুকরো মাংস নিয়ে অবশ্যই পিচ অফ মিট, তাহলে এক টুকরো মাংস নিয়ে, সেজন্য উইথ আসছে ইটস বিগ, তার ঠোঁটে। তাহলে হয়ে গেল, একদা এক সময় একটি কাক এক টুকরো মাংস নিয়ে, তার ঠোঁটে এক টুকরো মাংস নিয়ে সে গাছের ডালে বসেছিল। এভাবে আমাদের সেন্টেন্সগুলো আস্তে আস্তে লিখতে হবে। সো নেক্সট সেন্টেন্স আমরা দেখি, একটি ক্ষুধার্ত শিয়াল, এটা একটি হবে, একটি ক্ষুধার্ত শিয়াল খাবারের খুঁজে গাছটির নিচে বসেছিল। সো এখানে কে বসেছিল? আমি ভার্বটাকে খুঁজে বের করব। বসেছিল, কে বসেছিল? একটি ক্ষুধার্ত শিয়াল। তো একটি শিয়াল ইংরেজি হচ্ছে এ ফক্স। তো ক্ষুধার্ত শিয়াল হলে ক্ষুধার্ত ইংরেজি হচ্ছে হাংরি, তাহলে এ হাংরি ফক্স। অবশ্যই আমরা সাবজেক্টটাকে পেয়ে গেলাম এ হাংরি ফক্স। তাহলে বসেছিল কোথায়? বসেছিল খাবারের খুঁজে গাছটির নিচে। তাহলে আমাদের এখানে আমরা যেহেতু ভার্বটাকে পেয়ে গেলাম, তাহলে ভার্বটাকে কোয়েশ্চেন করব, কে বসেছিল? একটি ক্ষুধার্ত শিয়াল, সাবজেক্টটাকে আগে লিখে ফেলবো
আ হাংরি, ACUNGRY, আ হাংরি ফক্স, আ হাংরি ফক্স, একটি ক্ষুধার্ত শিয়াল বসেছিল, অবশ্যই সাবজেক্টে ভার্বটা বসে দিব সাট। এখন জিজ্ঞেস করবো কোথায় বসেছিল, গাছটির নিচে, তাহলে আন্ডার দি ট্রি, অবশ্যই আন্ডার বলতে নিচে, এখানে দি কেন ইউজ করা হচ্ছে, আন্ডার দি ট্রি, কারণ ওই যে এখানে আগে সেন্টেন্সে বলা হয়েছে যে একটি গাছের, একটি দ্য ব্রাঞ্চেস অফ এ ট্রি, একটি গাছের ডালে, ওই গাছটি, আবার এখানে যেহেতু যে সেন্টেন্সটা তখন লেখা যাবে না, আবার একটি গাছে এবার লেখা যাবে না, ওই গাছটি সেজন্য ডি ইউজ করা হবে, সেজন্য আমরা বলবো আ হাংরি ফক্স, একটি ক্ষুধার্ত শিয়াল, স্যাট বসেছিল, আন্ডার আ ট্রি, আন্ডার দি ট্রি, ওই গাছটির নিচে, কেন বসেছিল, এখানে খাবারের খুঁজে। সো এখানে আমরা আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যদি একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে, যেমন এখানে দেখেন খাবারের খোঁজা, খোঁজা একটা কিন্তু ভার্ব, কোনো কিছু ফাইন্ডিং করা, চার্জ করা, লোক ইন, এটা হচ্ছে আমাদের ভার্ব। আরেকটা ভার্ব দেখা যাচ্ছে বসেছিল, তাহলে একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব দেখি, আমরা দুইটা ভার্ব দেখি, তাহলে আমাদের অবশ্যই একটা সেন্টেন্সে যদি আমরা দুইটা ভার্ব দেখি, তাহলে অবশ্যই পরবর্তী সেন্টেন্সটার সাথে যদি উদ্দেশ্যমূলক হয় টু হবে, যদি উদ্দেশ্যমূলক না বোঝে তাহলে আইএনজি করতে হবে। যেমন আমি যদি বলি আমি বাজারে গিয়েছিলাম একটি শার্ট ক্রয় করতে, তাহলে এটা ইংরেজি কী হবে, আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট। সো আমি বাজারে গিয়েছিলাম এই ফলের খুঁজে বা আমের খুঁজে, তাহলে আমি এটা দিতে পারবো আই ওয়েন্ট টু মার্কেট ফর লুকিং আপেল বা ফর লুকিং ফ্রুটস। সো এখানে এই সেন্টেন্সও কিন্তু দুইটা ভার্ব দেখা যাচ্ছে, একটা হচ্ছে বসেছিল, আর একটা দেখতে পাচ্ছি যে খাবারের খুঁজে। সো এই সেন্টেন্সের মধ্যে যেহেতু একটা ভার্ব দিছি, আর একটা ভার্ব যদি আমরা ইউজ করতে হয় তাহলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি অথবা উদ্দেশ্যমূলক ইনফিনিটিভ ইউজ করব। সো আমরা দেখি এখানে কীভাবে ইউজ করবো, আ হাংরি ফক্স, একটি ক্ষুধার্ত শিয়াল, স্যাট বসেছিল আন্ডার দ্য ট্রি, গাছের নিচে, তাহলে খাবারের খুঁজে, তাহলে খাবারের খুঁজে আমরা দিতে পারি ফর, মানে খাবারের খুঁজে, এটা প্রিপোজিশন ফর ইউজ করতে হবে, ফর সার্চিং ফুড অথবা ফর সার্চিং, ফর লুকিং বা ফর ফাইন্ডিং, বা আমরা যে কোনো একটা দিতে পারি, যেহেতু প্রিপোজিশন আফটার প্রিপোজিশন অবশ্যই ভার্বের সাথে কী হবে, আইএনজি হবে, তাহলে ফর ফাইন্ডিং, ফর ফাইন্ডিং, খাবার ইংরেজি আমরা ফুড দিতে পারি, অথবা খাবার ইংরেজি মেল দিতে পারি, MEAL মিল, ফর ফাইন্ডিং মিল বা ফর ফাইন্ডিং ফুড, খাবারের খুঁজে, যে কোনো একটা ওয়ার্ড আমরা ইউজ করতে পারি। ওকে, সো এই সেন্টেন্সের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি দুইটা ভার্ব আছে। সো প্রথম ভার্বটা যদি আমরা এখানে বসাই, পরবর্তী ভার্বটা অবশ্যই আইএনজি হবে। সো এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি আ হাংরি ফক্স, একটি ক্ষুধার্ত শিয়াল, স্যাট বসেছিল আন্ডার দ্য ট্রি, গাছের নিচে, ফর ফাইন্ডিং ফুড, খাবারের খুঁজে। ওকে, দ্বিতীয় সেন্টেন্সটা আমরা তাহলে করতে পারলাম। তারপর আমরা তৃতীয় সেন্টেন্সটা দেখি, এখানে কি বলা আছে, এটি খাবার খুঁজতেছিল, এটি খাবার খুঁজতেছিল কিন্তু কোনো খাবার পেল না। এটি বলতে এটাকে কি বোঝাবে, সে ক্ষুধার্ত শিয়ালকে বোঝাচ্ছে। সো আমরা কিন্তু এখানে একটা জিনিস বলি, এখানে যদি কোনো একটা মানুষ হতো এটা, তাহলে আমরা হি অথবা প্রনাউন হিসেবে শি ইউজ করতাম, ছেলে হলে হি, মেয়ে হলে শি ইউজ করতাম। কিন্তু এখন ক্ষুধার্ত শিয়াল এটা হচ্ছে একটা প্রাণী, মানুষ ছাড়া যদি প্রাণী বা বস্তু হয়, এগুলোর এই প্রনাউন হিসেবে আমরা ইট ইউজ করতে পারি, ইট বা দিস ইউজ করতে পারি। সো আমরা এখানে ইট ইউজ করব। তো এখানে খুঁজতেছিল, তো খুঁজতেছিল, এখানে কিন্তু এই সেন্টেন্সটা আমরা দেখতে হবে, এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স। এখানে পাস্ট টেন্সের ক্ষেত্রে চারটা ফর্ম আছে, পাস্ট ইনডেফিনিট, আপনার পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেমলি এখানে খুঁজতেছিল, এটা কোন টেন্স এটা কিন্তু আপনাদের জানতে হবে, এটা কিন্তু চলমান, মানে সে কাজটা করতেছিল এরকম বোঝাচ্ছে, তেছিলেন, বাংলা সিনের উপরে হচ্ছে এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস ওয়াজ বারোর সাথে অবশ্যই আইএনজি। সো সেমলি এটা খাবার খুঁজতেছিল, তাহলে এটি আমরা সাবজেক্টটা পেয়ে গেলাম ইট, খোঁজা ইংরেজি আমরা এখানে ফাইন্ডিং দিতে পারি বা চার্সিং বা লোক ইন দিতে পারি, এদিক থেকে দেখার জন্য লোক ইন। সো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেজন্য কি দিতে হবে, ইট ওয়াজ লোক ইন, কি খুঁজতেছিল, খাবার, ইট ওয়াজ লোক ইন ফুড। তাহলে আমি আবার বলি, এই সেন্টেন্সের মধ্যে এখানে একটা কিন্তু পরে দুইটা সেন্টেন্সকে যুক্ত করা, এটা হচ্ছে আপনার কম্পাউন্ড সেন্টেন্সেস, অর বাট, তারপর এই অর বাট অ্যান্ড থাকলে
সো এখানের মধ্যে যেহেতু কিন্তু আছে, তাহলে এটা একটা সেন্টেন্সেস, এটা একটা সেন্টেন্সেস, দুইটা সেন্টেন্সকে ওরা কিন্তু এক করছে। সো এটা খাবার খুঁজতেছিল, তাহলে এখানে ভার্বটা হচ্ছে খুঁজতেছিল, তাহলে ওয়াজ লুকিং। কে খুঁজতেছিল? এটা। কি খুঁজতেছিল? তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মিলে যাচ্ছে। সো আমরা এখানে একটা বাট আছে, বাট এই কিন্তু ইংরেজি হচ্ছে বাট। আবার কিন্তু কোনো খাবার পেল না, বা কিন্তু কোনো খাবার পেল না। হ্যাঁ, তাহলে কি কোনো খাবার পেল না, কে পেল না? ইট। তাহলে ইটটা আমি আবার ইউজ করতে পারি। বাট পেল না, পেল না ইংরেজিটা হচ্ছে আপনি গেট মানে পাওয়া, তো এখানে আমরা গেট দিব না, এটা না, এই খুঁজে পেল না, কুড নট ফাইন্ড। কারণ পাস্ট টেন্স যেহেতু আছে, আমি খুঁজে পেতে পারি, তাহলে এটা হলো আই ক্যান। ক্যানের ফার্স্ট ফর্ম কি হয়ে যাবে? কুড। পেল না, কুড নট। অবশ্যই পাস্ট টেন্সে আমাদের মনে রাখতে হবে, সবসময় পাস্ট টেন্স নিয়ে আমাদের গল্পগুলো লিখতে হবে। কুড নট, সো কুডন্ট অথবা কুড নট লিখতে পারি। ইট কুড নট ফাইন্ড, খুঁজে পেল না, খুঁজে পেল, ইট কুড নট ফাইন্ড কোনো খাবার, এনি ফুড। ওকে, সো এই সেন্টেন্সের মধ্যে আমরা কিভাবে মিলালাম এটা? ইট ওয়াজ লুকিং ফুড, লুকিং এর পরে একটা প্রিপোজিশন ফর হয়, ইট ওয়াজ লুকিং ফর ফুড, বাট কুড নট ম্যানেজ এনি ফুড, বা কুড নট ফাইন্ড এনি ফুড, কোনো খাবার পেল না। ওকে, এই সেন্টেন্সটা সহজ ছিল। তারপর এই সেন্টেন্সটা দেখি, এটা অনেক লং সেন্টেন্সেস, আমরা পড়ি আগে। হঠাৎ এটি গাছের দিকে তাকালো, মানে শিয়ালটা গাছের দিকে তাকালো এবং দেখতে পেল একটি কাক তার ঠোঁটে এক টুকরো মাংস নিয়ে গাছের ডালে বসেছিল। তাহলে এখানে কিন্তু এক টুকরো মাংস আমরা একটু আগে পড়ছি, এটা কি? পিস অফ মিট, পিস অফ মিট, তার ঠোঁটে আছে। হ্যাঁ, তাহলে ইন ইটস বিগ, মানে ইটস বলতে তার বোঝাচ্ছে, ঠিক আছে? তার ঠোঁটে গেল, তার গাছের ডালে বসেছিল। তাহলে এখানে সেন্টেন্সটা হচ্ছে, ভার্বটা হচ্ছে আপনার বসেছিল। এখন আমি জিজ্ঞেস করবো কে বসেছিল, তাহলে সাবজেক্ট বের হয়ে যাচ্ছে একটি কাক। এটা গেল। এখানে কিন্তু দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে হঠাৎ সে একটি গাছের দিকে তাকালো, এখানে একটা ভার্ব, এবং দেখতে পেল, এখানে একটা ভার্ব, এবং দেখতে পেল, এখানে একটা ভার্ব। আবার একটি কাক, তাহলে এখানে বসেছিল, তিনটি ভার্ব আছে এখানে, আছে এই সেন্টেন্সে তিনটি ভার্ব। তাহলে আমি প্রথম থেকে একটা একটা ভার্বকে জিজ্ঞেস করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক করি। হঠাৎ সে গাছের দিকে তাকালো, তো হঠাৎ ইংরেজি আমরা সকলে জানি সাডেনলি, SUDDENLY, সাডেনলি। এটা গাছের দিকে তাকালো, কে তাকালো? এটি বলতে শিয়ালকে বোঝাচ্ছে, ইট হবে। তাহলে তাকালো ইংরেজি হচ্ছে লুকড। তাকালো সবসময় পাস্ট টেন্স, আমরা লুক দেওয়া যাবে না, লুকের ফার্স্ট ফর্ম হবে লুকড। লুকডের পরে প্রিপোজিশন হিসেবে আপ হয়, লুকড আপ। তাহলে সাডেনলি ইট লুকড আপ, গাছের দিকে, তাহলে কি হবে? অন দ্য ট্রি, ইট লুকড আপ, এটা গাছের দিকে তাকালো। ইন দ্য ট্রি, ইন দ্য গাছের দিকে কি হবে? ইন দ্য ট্রি, TREE। ওকে, তাহলে আমি আবার বলি, সাডেনলি ইট লুকড আপ ইন দ্য ট্রি, হঠাৎ এটা গাছের দিকে তাকালো, এতটুকু পর্যন্ত গেল। অ্যান্ড, এবং এর ইংরেজি হচ্ছে অ্যান্ডটা লিখলাম, অ্যান্ড দেখতে পেল, অ্যান্ড লুকড আপ, দেখতে পেল ইংরেজি হচ্ছে অবশ্যই এই তাকালো, ইংরেজি হচ্ছে লুকড আপ, এবং দেখতে পেল, দেখা ইংরেজি হচ্ছে আপনার, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আপনার এই দেখা, আমি যদি নিজে কোথাও থাকায় তখন হবে লুক, আর যদি এমনি অবচেতনভাবে দেখে পেলে তখন হবে সি অথবা সো দেখতে পেল, এখন সে হঠাৎ দেখতে পেল, মানে উপর দিকে তাকালো, হঠাৎ দেখতে পেলো, তো এটা অবচেতনভাবে, তাহলে হবে অথবা খুঁজে পেল, ফাইন্ডের ফার্স্ট ফর্ম ফোনটা দেওয়া যাবে। সো আমরা দিব, অ্যান্ড এবং দেখলো, এবং সি এর ফার্স্ট ফর্ম কি হবে? আপনাকে অবশ্যই দেখেন, লুকের ফার্স্ট ফর্ম লুকড, সি এর ফার্স্ট ফর্ম আপনাকে এই ভার্বগুলোর ফার্স্ট ফর্মগুলো আপনাকে অবশ্যই শিখে নিতে হবে। তাহলে এখানে আমি এবং দেখতে পেল, অ্যান্ড এবং দেখতে পেল, এখানে কিন্তু কি নেই? সাবজেক্ট নেই, সাবজেক্ট এটাকে বোঝাচ্ছে, ইট, এটা তাকালো গাছের দিকে এবং দেখতে পেলো, মানে যে তাকালো এবং যে দেখতে পেলো সব কাজগুলো শিয়ালে করতেছে, মানে ইট এই সাবজেক্ট দিয়ে করতেছে। ওকে, তাহলে এখন আমরা এতটুকু পর্যন্ত কমপ্লিটেড। হঠাৎ সাডেনলি একটি শিয়াল বা এটা গাছের দিকে তাকালো, তাহলে ইট লুকড আপ ইন দ্য ট্রি, তো গাছের দিকে তাকালো, অ্যান্ড এবং দেখলো, কি দেখলো? একটি কাক তার ঠোঁটে এক টুকরো মাংস নিয়ে গাছের ডালে বসেছিল। তাহলে বসেছিল, কে বসেছিল? একটি কাক। তাহলে আমরা সাবজেক্ট পেয়ে যাচ্ছি, ক্রু লিখতে পারতেছি, আ ক্রু। বসেছিল সাবজেক্টের পরে অবশ্যই ভার্ব হবে, ঠিক আছে? আমাদের এই বিষয়টা আমার সবসময় মনে রাখতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট,
বা এক্সটেনশন, এই অতিরিক্ত অংশ, এগুলো আমাদের অবশ্যই এই সিস্টেম আমাদের সাবজেক্ট এগ্রিমেন্ট থেকে কাজ করতে হবে। তাহলে এক রো একটি কাক বসেছিল, এখন কোয়েশ্চেন করা হবে কোথায় বসেছিল, তাহলে গাছের ডালে, এখান থেকে এটা লিখে দেওয়া যায় অন দ্য ব্রাঞ্চেস অফ এটি, এটাই কিন্তু সেম, ঠিক আছে। সো গাছের ডালে অন দ্য ব্রাঞ্চেস, BRANCH, ব্রাঞ্চেস অফ, অন দ্য ব্রাঞ্চেস অফ এ ট্রি, একটি গাছের, অফ এ ট্রি, একটি গাছের ডালে কি নিয়ে, এক টুকরো মাংস নিয়ে, উইথ এ পিচ, PIEC, পিচ, পিচ অফ মিট, MEAT, কোথায়, তার ঠোঁটে, ইন ইটস বিক। দেখেন, একরো একটি কাক স্যাট বসেছিল অন দ্য ব্রাঞ্চেস অফ এ ট্রি, একটি গাছের ডালে বসেছিল, উইথ এ পিচ অফ মিট, এক টুকরো মাংস নিয়ে, তার ঠোঁটে এক টুকরো মাংস নিয়ে সে গাছের ডালে বসেছিল। এটাই সেন্টেন্স যত বড় হোক, এটাকে ভেঙে ভেঙে যদি আমরা করি তাহলে একদম সহজ, ঠিক আছে। অন দ্য ব্রাঞ্চেস অফ এ ট্রি, গাছের ডালে, তো কী করছিল সে, উইথ এ পিচ অফ মিট, এক টুকরো মাংস নিয়ে, ইন ইটস বিক, তার ঠোঁটে, স্যাট বসেছিল, এটাতে, ঠিক আছে। সো নেক্সট সেন্টেন্সটা যদি আমরা দেখি, সে মাংসটি খেতে ইচ্ছা পোষণ করলো। এখন এই একটি শিয়াল যখন দেখলো একটি কাক এই মাংস নিয়ে সে গাছের ডালে বসেছিল, সো সে মাংসটি খেতে ইচ্ছা পোষণ করলো, ওকে। এবং এটি ছিল তার আওতার বাইরে, কারণ এই আপনার ক্রোটা মানে কাকটা ছিল গাছের ডালে, শিয়াল কিন্তু একদম নিচে, সো এটাকে তাড়া করার কোনো সুযোগ নেই, ঠিক আছে। সো এই কথাটাই বলছে, সে মাংসটা খেতে ইচ্ছা পোষণ করলো। ইচ্ছা পোষণ করা ইংরেজি আপনি উইশ দিতে পারেন, একদম সহজ ভাষায়, যেটা আমরা উইশ, ইচ্ছা পোষণ করি। সো এখানে ভার্বটা হচ্ছে সে মাংসটা খেতে ইচ্ছা পোষণ করলো, তাহলে ইচ্ছা পোষণ করা হচ্ছে ভার্ব। কে ইচ্ছা পোষণ করলো, সে বা ইট মানে ফক্সটে, তাহলে কি কি খেতে, মাংসটি, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পেয়ে যাচ্ছে। স্যার আমরা উইশ দিব নাকি আরেকটা সেন্টেন্স দেওয়া যায়, আরেকটা স্মার্ট একটা ভার্ব, এটা হচ্ছে ফিল টেম্পটেড, অথবা ইচ্ছা পোষণ আরেকটা ভার্ব আমরা দিতে পারি, সেটা হচ্ছে ফিল টেম্পটেড, টেম্পটেড, এটা দেওয়া যায় ফিল টেম্পটেড। অথবা আমরা এখানে দিতে পারি ইট, আমরা এখানে কিন্তু হি লিখতেছি না, যেহেতু এটা এই শিয়ালকে বস্তু বা প্রাণী হিসেবে আমরা ইট ইউজ করতেছি, তাই ইট উইস্ট, আমরা উইস্ট দিতে পারি, WSID, ইট উইস্ট, ফার্স্ট টেন্স দিতে হবে। ইট উইস্ট, এটি ইচ্ছা পোষণ করলো। খেতে, এখানে কিন্তু দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে ইচ্ছা পোষণ করা, আরটা হচ্ছে মাংসটি খেতে, খাওয়া একটা কিন্তু ভার্ব। তো এটা কিন্তু খেতে, যেতে, এভাবে কোনো কিছু করতে বোঝা যায়, তাহলে এটাই উদ্দেশ্যগুলো ইনফিনিটিভ হবে, টুর পরে ভার্বের বেস ফর্ম হবে, তাহলে ইট উইশ টু, ইট, ইট মানে খেতে, ইট উইস্ট এটা ইচ্ছা পোষণ করলো, টু ইট খেতে, কি মাংসটি, তাহলে দি মিল, বা এই মাংসটি হবে দি পিস অফ মিট, এটা দেওয়া যায় দি পিস, PEIC, এটা পিচ বানানটা কীরকম, PIEC, দি পিচ অফ মিট। অথবা এই সেন্টেন্সের মধ্যে আমরা একটা সেন্টেন্স দিতে, উইস্টের পরিবর্তে আমরা দিতে পারি ইট ফিল্ড, FELT, ফিল্ড tempted, ইট ফিল tempted টু ইট, বা এখানে টু ইটের পরিবর্তে আরেকটা শব্দ ইউজ করতে পারি টু হ্যাভ, এটাও দেওয়া যায়, টু হ্যাভ মানে খাওয়া। এটা যদি আপনি স্মার্ট করে সেন্টেন্সে লিখতেছেন তাহলে আপনি লিখতে পারেন ইট ফেল্ট, ফিলের ফার্স্ট ফর্ম হচ্ছে ফিল্ড, ইট ফিল tempted টু হ্যাভ দি পিচ অফ মিট, ওকে। কিন্তু এটি ছিল তার আওতার বাইরে, তাহলে এই সেন্টেন্সের মধ্যে এটি ছিল তার আওতার বাইরে, তাহলে এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কি ছিল, এটি ছিল, ওকে। তার আওতার বাইরে, এটা হচ্ছে আপনার অবজেক্ট এবং এটি হচ্ছে সাবজেক্ট, তাহলে আমরা লিখতে পারি বাট, এটি ইংরেজি ইট, তাহলে এটি ছিল অবশ্য ওয়াজ, ইট ওয়াজ, তার আওতার বাইরে। আওতার বাইরে ইংরেজি কী হবে, আওতার বাইরে ইংরেজি হচ্ছে এই তার নাগালের বাইরে, অর্থাৎ সে তার আয়ত্তের বাইরে, এটা হচ্ছে বাইরে ইংরেজি আমরা জানি আউট, তাহলে তার অবশ্যই ইট আউট অফ আপনার টাচ দেওয়া যায় বা রিচ দেওয়া যায় বা ধরা ছোঁয়ার বাইরে, তাহলে আপনি লিখতে পারেন ইট ওয়াজ আউট অফ ইটস রিচ, REACH, রিচ বলতে রিচ, অথবা এখানে দেওয়া যায় টাচ, TOUCH, তার ধরা ছোঁয়ার বাইরে। ইট ওয়াজ আউট, এটা ছিল বাইরে, অফ ইটস আউট, ইটস টাচ, তার ধরা ছোঁয়ার বাইরে। সো
এই সেন্টেন্সটা এভাবে আপনাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে অবশ্যই কী করতে হবে, এভাবে যদি আমরা সেন্টেন্সে প্র্যাকটিস করি, লিখি, আমরা কাজ করি, তাহলে আমাদের স্টোরি কিন্তু আমাদের কী করতে হবে না, অবশ্যই মুখস্থ করা লাগবে না। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে এই একটা সেন্টেন্স থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক করে সাবজেক্ট ফার্স্ট টেন্সে নিয়ম ফলো করে আমরা এইভাবে গল্প লিখতে পারবো। তাই ইংরেজি অবশ্যই সেন্টেন্সে কিছু অতিরিক্ত কথা থাকে, তাই, হঠাৎ, এগুলো আমরা আগে লিখে ফেলতে পারি। তাই ইংরেজি হচ্ছে সো। সে একটি পরিকল্পনা তৈরি করলো। তো এখানে হচ্ছে তৈরি করা হচ্ছে ভার্ব, কে তৈরি করলো, সে মানে আমরা এতক্ষণ ধরে কি লিখতেছিলাম, ইট। তাহলে পরিকল্পনা তৈরি করা যদি মেক দেওয়া যায়, তাহলে আমরা মেকের ফার্স্ট ফর্ম কী হবে, মেড। এখানে সেন্টেন্সটা আমরা অনেকভাবে লিখতে পারবো। এখানে মেড দিতে পারবো, ইট মেড, এটা তৈরি করলো, একটি পরিকল্পনা, মানে একটি প্ল্যান মানে পরিকল্পনা, তাহলে হি মেড এ প্ল্যান, অথবা হিট সো হিট আপন এ প্ল্যান, হিট আপন এভাবে দেওয়া যায়, হিট এটা ফ্রেজ, হিট আপন এ প্ল্যান দুইভাবে লেখা যায়। ঠিক আছে, সো আমরা ইট মেড তৈরি করলো, আমরা জানি যে মেক মানে তৈরি করা, হি একটা বিল্ডিং তৈরি করলো, কী হবে, হি মেড এ বিল্ডিং। সো এভাবে লেখা যায়, অথবা হিট আপন বলতে পরিকল্পনা তৈরি করা, আ প্ল্যান। So here is you can see that 1 2 3 4 5 6 sentences. So এখানে একটা স্টোরিতে আপনাদের অবশ্যই লিখতে হবে 15 থেকে 20টা সেন্টেন্সেস। সো এইভাবে যদি আমরা এই ভিডিওতে 6টা সেন্টেন্সটা আমরা পেয়েছি, সো এইভাবে যদি আমরা আরও কিছু প্র্যাকটিস করি, তাহলে কিন্তু একটা ফুললি হিস্ট্রি আমরা লিখতে পারবো। সো যে কোনো হিস্ট্রি লেখার জন্য এইভাবে সেন্টেন্সগুলোকে মডিফাই করে, এইভাবে প্রতিটা বিষয়কে ভেঙে এবং প্রতিটা ফ্রেজাল ওয়ার্ড, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ফার্স্ট টেন্স, এগুলো প্রতিটা ওয়ার্ডকে যদি এভাবে ভেঙে আমরা কাজ করি, তাহলে আমরা প্রতিটা হিস্ট্রি আমরা লিখতে পারবো। সো ভিডিওটি ভালো লাগতে হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।